স্বাগতম সবাইকে সাকিব ক্লাসরুমে। তো আজকে আমি তোমাদের সামনে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের থার্ড পার্টটিকে নিয়ে আলোচনা করব এবং এইখানে আমি মূলত তোমাদেরকে পি অ্যান্ড ডায়োড জাংশন, বায়াসিং এবং রেকটিফিকেশন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ওকে, তো চলো শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমেই আমরা এই যে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে কিন্তু জেনেছি। পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে ছিল? পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল হোল, মানে পজিটিভ আয়নগুলো বা পজিটিভ চার্জগুলো। আর এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল কিন্তু ইলেকট্রন। তো আমরা যদি এখন একটা সিলিকনের ক্রিস্টাল কল্পনা করি, ধরে নাও এই হচ্ছে সিলিকনের একটি খণ্ড, একটু মোটা মানে একটু জুম করে দেখাচ্ছি। ধরো সিলিকনের এই হচ্ছে একটি খণ্ড। তো আমরা যদি চাই যে আমি এই সিলিকনের খণ্ডটাকে দুইটা ভাগে ভাগ করলাম এবং এই দুইটা ভাগের মধ্যে আমি প্রথম ভাগটার মধ্যে পি টাইপ ডোপিং করব এবং সেকেন্ড ভাগটির মধ্যে আমি এন টাইপ ডোপিং করব। প্রশ্ন হতে পারে কেন করব? কেনর অ্যানসারটা আমি একটু পরে দিচ্ছি। আগে আমরা এই যে পি এন ডায়োড জাংশন, এই টপিকটাকে একটু বোঝার ট্রাই করি। আমরা একটা সিলিকনের খণ্ড নিলাম এবং এই খণ্ডের মধ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এন টাইপ এবং পি টাইপ দুইটা ডোপিংকে একসাথে করে তাদের মধ্যে কিছু একটা করা, এবং তার নাম আমরা দিব পি এন ডায়োড জাংশন। তো আমরা নিলাম। তো এখন খেয়াল করো, আমরা কিন্তু জানি যে পি টাইপের মধ্যে কি ছিল। পি টাইপের মধ্যে আমরা একটা ত্রিযুজি মৌল ইউজ করেছিলাম। তো ত্রিযুজি মৌল সেটা কি ছিল? অ্যালুমিনিয়াম ছিল। তো আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করেছিলাম, বা বইয়ের মধ্যে এরকম ত্রিযুজি মৌলের অনেক উদাহরণ আছে যেগুলো ডোপিং করতে ব্যবহার করা হয়। তো আমরা গত পার্টের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করেছিলাম। তো এখানে দেখেছিলাম যে প্রত্যেকটি অ্যালুমিনিয়াম কি হয়, অ্যালুমিনিয়াম গুলো সবগুলো নেগেটিভ হয়ে যায়, ঠিক না? অ্যালুমিনিয়াম সবগুলো নেগেটিভ হয়ে যায়। আমি যদি একটু এই কালি দিয়ে দেখাই, তাহলে অ্যালুমিনিয়াম সবগুলো নেগেটিভ হয়ে যায় এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়াম একটি করে হোল ছাড়ে, ঠিক না? প্রত্যেকটি অ্যালুমিনিয়াম একটি করে কি করে বলতো? হোল, সে একটি করে হোল তৈরি করে। তো এরকম অসংখ্য হোল এবং অসংখ্য আয়ন এখানে অঙ্কন করা সম্ভব, কারণ আমরা জানি যে এখানে দুই একটা নিয়ে কথা না, কথা হচ্ছে অনেকগুলো নিয়ে। ঠিক আছে, অসংখ্য হোল এবং অসংখ্য নেগেটিভ আয়ন এখানে আছে, বুঝতেছো? তো এখন কথা হচ্ছে যে ডোপিং করার পূর্বে যে অবস্থাটা ছিল, ও ডোপিং করার পূর্বে কি ছিল বলতো? ডোপিং করার পূর্বে কিন্তু সমান সংখ্যক হোল ছিল এবং সমান সংখ্যক ইলেকট্রন ছিল। কিন্তু আমরা ডোপিং করার পূর্বের অবস্থাটা নিয়ে এখানে দেখাচ্ছি না, আমরা শুধু কেবল ডোপিং করার পরের যে অবস্থাটা, এই সময় মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল হোলগুলো এবং অ্যালুমিনিয়াম গুলো সবগুলো একটা ইলেকট্রন রিসিভ করে তারা কি হয়েছিল বলতো? সবগুলো নেগেটিভ হয়েছিল, কিন্তু তারা কিন্তু কি ছিল? বাইন্ডেড ছিল, মানে তারা মুভ করতে পারতো না, তারা ট্রাভেল করতে পারতো না। কিন্তু এই হোলগুলো কিন্তু মানে মুভেবল ছিল, তারা মুভ করতে পারতো, যার কারণে এটা নাম হয়েছিল কি? পিটাই। তো আমরা সম্পূর্ণটা না দেখি আমরা শুধু কেবল অ্যালুমিনিয়াম ব্যবহার করে ডোপিং করা হয়েছে সেটা দেখালাম, মানে এই নেগেটিভ গুলো দিয়ে বোঝাচ্ছি নেগেটিভ অ্যালুমিনিয়াম গুলো, বুঝতেছো? আর এই হোল। ওকে, আর এন টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে ছিল? মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন। তো এখন আমরা ইলেকট্রন গুলোকে এখানে ফ্রি হিসেবে দেখাবো। দেখো একটু, তো এই হচ্ছে ইলেকট্রন, এই হচ্ছে এইগুলাকে আমরা ইলেকট্রন বোঝালাম। আর দেখো এই হচ্ছে ইলেকট্রন গুলো, দেখো বুঝছো কিন্তু? ওকে, দিস ইজ ভেরি মাচ ইজি। আর আমরা এই এন টাইপের মধ্যে কোনটা ইউজ করেছিলাম? ফসফরাস। এবং ফসফরাস কি হয়েছিল বলতো? ফসফরাস ছিল পজিটিভ, কারণ সে কি করেছিল? সে ইলেকট্রন, তার তো চারটা হাত ওই সিলিকনের সাথে যুক্ত হয়ে গিয়েছিল আর একটা হাত খালি ছিল, তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, ফলে সে কিন্তু এখানে পজিটিভ বিটি সৃষ্টি করেছিল, মানে পজিটিভ ফসফরাস হয়েছিল। ওকে, আশা করি বুঝতেছ। দেখো, তো এইরকম এখানে অসংখ্য ফসফরাস আছে এবং অসংখ্য ইলেকট্রন আছে। তা আমরা কয়েকটা দেখালাম বোঝার সুবিধার্থে। তো তুমি যখন একটা সিলিকন খণ্ডের মধ্যে, সিলিকনের একটা ক্রিস্টালের মধ্যে তুমি এক পাশে পি টাইপ ডোপিং করবে এবং এক পাশে এন টাইপ ডোপিং করবে, এবং আমি তোমাদেরকে যে সিনারিওটা এখন দেখাচ্ছি এটা কিন্তু ডোপিং করার পরের অবস্থাটা, ঠিক আছে? তো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল কি?
হোল এবং এইখানে মেজরিটি চার্জ কেটে ছিল কিন্তু কি ইলেকট্রন। তো এখন কথা হচ্ছে এই যে আমরা একটা এখানে একটা শেপ তৈরি করলাম, তো এটাকে আমরা বলতেছি পি এন ডায়োড জাংশন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা দিয়ে কি কাজ করতে পারি বা এটা কেন ইউজ করা হয়, তো সেই প্রশ্ন আমরা করে যাচ্ছি। এখন আমরা শিখে ফেললাম যে কিভাবে কি হলো বলতো, যে এখন মানে কিভাবে আমরা পি এন ডায়োড জাংশনটা তৈরি করলাম, কিন্তু এখানে কাজটা শেষ না। তুমি একটু খেয়াল করো, আমরা জানি যে নেগেটিভ পজিটিভকে কি করে নিউট্রালাইজ করে। তো এখন আমি যদি এই অবস্থায় তাদেরকে বায়াসিং কিংবা কি বলে মানে ডোপিং করি, তাহলে কি হবে বলতো, এইখানের নেগেটিভ গুলো এই পাশের নেগেটিভ গুলো এই পাশের হোলগুলো পরস্পরকে আকর্ষণ করবে, কারণ আমরা জানি নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে। তো এই নেগেটিভ গুলো এখানে চলে যেতে চাবে এবং এই হোলগুলো ওই পাশে চলে যেতে চাবে। তো চাওয়ার ফলে কি হবে বলতো, আপাতত দৃষ্টিতে মনে হয় যদি এখানে এক কোটি নেগেটিভ থাকে এবং এখানে যদি এক কোটি হোল থাকে তাহলে পরস্পরকে নিউট্রাল করে দিচ্ছে, ঠিক কি না? কিন্তু এই কাহিনীটা এখানে ঘটে না। প্রথম কথা হচ্ছে যে কিছুক্ষণ পর্যন্ত কি হয় জানো, কিছু সময় পর্যন্ত আমরা বলতে পারি যে, তো প্রথমে যখন এই ইলেকট্রনগুলো এদিকে দাবিত হবে এবং এই হোলগুলো যখন এদিকে দাবিত হবে, তখন কিন্তু প্রত্যেকটি হোল প্রত্যেকটি ইলেকট্রনকে নিউট্রালাইজ করতে থাকবে। কিন্তু প্রথম এনকাউন্টারটা হবে কখন, এই যে ধরো প্রথম স্টেপে কিন্তু আমরা বলি যে মানে কাছাকাছি অবস্থানে যে কয়েকটা আছে, এই হোলগুলো এই ইলেকট্রনে বা এই নেগেটিভগুলোর কাছাকাছি আছে এই হোলগুলো, তখন প্রথমে কি হবে জানো, প্রথম কিছুক্ষণ তুমি এই পি এন ডায়োড জাংশন তৈরি করার প্রথম কিছুক্ষণ কয়েকটা হোল দ্বারা কয়েকটা নেগেটিভ কি হয়ে যাবে বলতো, নিউট্রালাইজ হয়ে যাবে। কয়েকটা হোল দ্বারা কয়েকটা ইলেকট্রন নিউট্রালাইজ হয়ে যাবে, বুঝতেছ? কিন্তু এটা হচ্ছে যে তাদের এই যে সংযোগ স্থলের কিছু ইলেকট্রন কিছু হোল দ্বারা নিষ্ক্রিয় হয়ে বা নিউট্রালাইজ হয়ে যাবে, সবগুলো হবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে প্রথমে কিছু ইলেকট্রন যখন কিছু হোল দ্বারা নিউট্রালাইজ হয়ে যাবে, তখন এই যে এখানে দেখছো একটা লেয়ার হয়ে গেছে, কিন্তু তো লেয়ার হইলে সমস্যাটা কি, লেয়ারটা আরো বড় হইতো, ধরতাম সম্পূর্ণটা ইলেকট্রন মানে সবকটা ইলেকট্রন সবকটা হোল দ্বারা নিষ্ক্রিয় হইতো, কিন্তু এটা হয় না কেন? তার কারণ হচ্ছে খেয়াল করো, এই যে এখানে নেগেটিভ, এই যে এই নেগেটিভ গুলো কিন্তু বাইন্ডেড, খেয়াল করেছো? এই যে নেগেটিভ গুলো এবং এই পজিটিভ গুলো কিন্তু বাইন্ডেড। তখন কিছুক্ষণ ধরে নেই যে এই পি এন ডায়োড জাংশনটা তৈরি করার প্রথম 2 সেকেন্ড পর্যন্ত কি হলো, কয়েকটা হোল দ্বারা কয়েকটা ইলেকট্রন এই পাশের কয়েকটা হোল দ্বারা এই পাশের কয়েকটা ইলেকট্রন নিউট্রালাইজ হয়ে গেল। যাওয়ার পরে কি হয়, যখন দেখা গেল যে এই এতটুকু স্তরের মধ্যে শুধু কেবল নেগেটিভ মানে অ্যালুমিনিয়াম গুলো আছে আর এই পাশে কতগুলো ফসফরাস আছে, তখন কি হয়, আমরা জানি যে নেগেটিভকে বিকর্ষণ করে। তো যখন এইখানে কয়েকটা নিউট্রালাইজ হয়ে যায়, তার কিছুক্ষণ পরে এই পাশের ইলেকট্রন গুলো এইদিকে আসতে চাইলেও এই যে এইখানে যে বাইন্ডেড কি বলা হয়, এখানের ইলেকট্রন গুলো এই পাশে আসার সময় এখানে যে বাইন্ডেড নেগেটিভ চার্জ গুলো আছে অ্যালুমিনিয়ামের, ওই নেগেটিভ গুলো এই নেগেটিভকে বিকর্ষণ করে। ঠিক একইভাবে যখন কিছুক্ষণ নিউট্রালাইজ হওয়ার পরে আবার এই পাশের হোলগুলো ওই পাশে যেতে চায়, তখন এই পাশে দাঁড়িয়ে থাকা যেই পজিটিভ চার্জগুলো আছে সেই চার্জগুলো এই হোলগুলোকে বাধা দেয়, কারণ আমরা জানি পজিটিভকে বিকর্ষণ করে এবং নেগেটিভকে বিকর্ষণ করে। দ্যাটস ওয়াই এখানে একটা লেয়ার হয়ে যায়, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। কি বলা হয় বলো তো? ডিপ্লেশন লেয়ার। মানে বঞ্চিত লেয়ার, অর্থাৎ এই লেয়ারের মধ্যে এই কাহিনীটা ঘটে। আমি আবার একটু ব্যাখ্যা করছি। প্রথম কথা হচ্ছে তুমি ডোপিং করলে এই পাশে এন টাইপ এই পাশে পি টাইপ, তো আমরা দেখলাম যদি এখানে সমান সংখ্যক ডোপিং করা হয় অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন থাকে সমান সংখ্যক হোল থাকে, তাহলে কথা ছিল প্রত্যেকটা হোল প্রত্যেকটা নিউক্লিয়াস প্রত্যেকটা ইলেকট্রন দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। তো কিন্তু এই কাজটা কেন হয় না? প্রথম কয়েক সেকেন্ড বা প্রথম কিছু সময় এই
সংযোগ স্থলে কয়েকটা ইলেকট্রন কয়েকটা নেগেটিভ দ্বারা যখন হতে থাকে তখন কি হয়, আস্তে আস্তে ধরো এখানে কয়েকটা হয়ে গেল যেগুলো মুছে দিয়েছিলাম, তো হয়ে যাওয়ার পরে এখানে বাকি থাকে আর নেগেটিভ বাইন্ডেড চার্জগুলো, এখানে বাকি থাকে পজিটিভ বাইন্ডেড চার্জগুলো, মানে অ্যালুমিনিয়াম মাইনাস আর ফসফরাস পজিটিভ। তখন যখন এখানে ইলেকট্রনগুলো আবার আসতে চেষ্টা করে এই হোলের কাছে, তখন এই নেগেটিভগুলো ওই নেগেটিভকে বিকর্ষণ করে আর এই পজিটিভগুলো এই হোলের পজিটিভগুলোকে বিকর্ষণ করে। তো এই ডিপ্লেশন একটা লেয়ার হয়ে যাওয়ার কারণে এই পাশের বাকি হোলগুলো এই পাশে যেতে পারে না, এই পাশের বাকি ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারে না, আর এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। দিস ইজ দ্য মেইন আইডিয়া অর কনসেপ্ট অফ পি এন ডায়োড জাংশন। এখন আমরা এটা দিয়ে কিভাবে বায়াসিং করে সেটা দেখব, তারপরে জানবো যে বায়াসিং এর কাজটা কি। ওকে, আচ্ছা এখন দেখো যে আমরা এখন এটা হচ্ছে আমাদের পি এন ডায়োড জাংশন। তো এই পাশে হচ্ছে আমরা পজিটিভ ডোপিং করেছি, তার মানে পি টাইপ ডোপিং, আর এখানে হচ্ছে এন টাইপ ডোপিং। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু জানি যে এই যে এখানে যেহেতু প্রথমে এনকাউন্টারের কারণে প্রথম কয়েক সেকেন্ড কিছু ইলেকট্রন কিছু কি বলা হয় হোল দ্বারা নিউট্রালাইজ হয়ে গিয়েছিল। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই যে এই পজিটিভ গুলো এই নেগেটিভ দ্বারা কেন নিউট্রালাইজ হচ্ছে না? তার কারণ হচ্ছে নিউট্রালাইজ হওয়ার জন্য তাদের মধ্যে তো মানে সংঘর্ষ হতে হবে, তাদের কাছাকাছি তো আসতে হবে, কিন্তু আমরা জানি কি এগুলো হচ্ছে বাইন্ডেড, এগুলো হচ্ছে সিলিকন দ্বারা কি করা, বাইন্ডেড করা, ধরে ধরে রাখা, মানে এরা স্থান পরিবর্তন করতে পারতেছে না। দ্যাটস ওয়াই তারা পাশাপাশি অবস্থায় আকর্ষণ তাদের মাঝখানে আছে, বাট তারা একজন আরেকজনকে কি করতে পারতেছে না, দে ক্যান নট নিউট্রালাইজ। এটা হচ্ছে কারণ। তো এখন বিষয়টা হচ্ছে আমরা বায়াসিংটা কি, বায়াস মানে হচ্ছে যে যোগ, কোনো একদিকে ঝুঁকি হওয়া, কোনো একদিকে ঝুঁকে পড়া। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে যে এখানে আমরা কিসের যোগ দেখবো, এখানে আমরা দেখবো চার্জের যোগ। তো চার্জের যোগটা যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়, মানে ইলেকট্রিসিটিটা যদি পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো করে, তাহলে আমরা তাকে বলতেছি ফরওয়ার্ড বায়াস। আর যদি এরকম হয় যে এখানে এখান দিয়ে কোনো চার্জ কিংবা কোনো কি বলা হয় কোনো তড়িৎ প্রবাহ ফ্লো হলো না, তখন তাকে বলতেছি আমরা রিভার্স বায়াস। অর্থাৎ একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর আরেকটা হচ্ছে রিভার্স বায়াস। তো এখন আমরা একটু ফরওয়ার্ড বায়াসটাকে নিয়ে কথা বলার আগে আমরা একটু তড়িৎ প্রবাহের দিকটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা কি জানি বলতো, তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে পজিটিভ চার্জের ফ্লো, তড়িৎ প্রবাহের সংজ্ঞা কিন্তু, আর ইলেকট্রনটা ফ্লো হয় কোন দিক থেকে, যে দিক দিয়ে পজিটিভটা ফ্লো হয় তার বিপরীত দিকে কিন্তু ইলেকট্রনটা ফ্লো হয়। তো আমরা আসলে এই দুইটাই কিন্তু তড়িৎ প্রবাহ, কিন্তু আমরা কনভেনশনালি মানে ট্রেডিশনালি এটাকে মানুষ আগে জানতো না। ঠিক আছে, তো এক সময় তারা ধরে নিল যে প্রথমে আগে মানুষ ভাবতো যে শুধু কেবল ইলেকট্রনের ফ্লোটাই হয়, তখন তারা ইলেকট্রনের ফ্লোটাকে তড়িৎ প্রবাহের ফ্লোটাকে ধরে নিল, তখন তারা জানতো না যে পজিটিভেরও একটা ফ্লো হয়, পজিটিভ চার্জেরও। কিন্তু যখন আস্তে আস্তে এগুলো আবিষ্কার হলো, তখন তারা বুঝতে পারলো যে ইলেকট্রন প্রোটন যখন আবিষ্কার হলো, তখন তারা বুঝতে পারলো যে যেদিকে পজিটিভ ফ্লো হয় তার বিপরীত দিকে ইলেকট্রন ফ্লো হয়। তখন তারা কনভেনশনালি দুটাকেই আমরা বলবো ইলেকট্রিসিটি, দুইটাই বোথ আর ইলেকট্রিসিটি, বাট আমরা ধরে নিব যে পজিটিভ থেকে নেগেটিভে যাওয়া মানে পজিটিভটার ফ্লোটাকে আমরা বলতেছি কি বলতো ইলেকট্রিসিটি। তো এখন একটা উদাহরণ সাথে বলা যায়, ধরো আমরা ব্যাটারির দুটো প্রান্ত নিলাম, তো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এখানে অসংখ্য পজিটিভ চার্জ জমা হয়, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এখানে অসংখ্য নেগেটিভ চার্জ জমা হয়। তো আমি যদি এখানে একটা ইলেকট্রন বা এবং একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে আমরা জানি নেগেটিভটা পজিটিভের দিকে দৌড় দিবে আর পজিটিভটা নেগেটিভের দিকে দৌড় দিবে। তো এখন এখানে ইলেকট্রিসিটি কোনটা, দুইটাই ইলেকট্রিসিটি, দুইটাই কারেন্ট, তবে আমরা ধরে নিব ম্যাথ করার সময় বা যে কিছু আমরা হিসাব করব না কেন ইলেকট্রিক্যালি সবকিছুকে আমরা বলবো যে পজিটিভের ফ্লোটাই হচ্ছে আসলে বিদ্যুৎ প্রবাহ, আর তার বিপরীত দিকে ফ্লো হয় হচ্ছে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের প্রবাহ। আরেকটা উদাহরণ দেই, তাহলে এটা তোমাদের কাছে আরো অনেক ক্লিয়ার হবে। ধরো এখানে 5টা চার্জ আছে, 5টা পজিটিভ চার্জ আছে বা 4টা আছে, আর এখানে আছে 2টা। তো আমরা যদি এখানে একটা পরিবাহী সংযোগ করে দেই, তাহলে আমরা জানি এখানে যেহেতু চার্জের সংখ্যা বেশি আছে, তাহলে এখান থেকে ধরো 2টা চার্জ এখানে চলে আসবে। যদি আমরা দেখি
ঠিক আছে? তো কেউ যদি কথাটাকে এভাবে বলে যে এখান থেকে দুইটা চার্জ এখানে চলে গেছে, পজিটিভ চার্জ, এটা না বলে যদি কেউ বলে যে আমরা জানি যে ইলেকট্রনটা ফ্লো হয় পজিটিভ চার্জের বিপরীত দিকে, আর এখানে দেখো দুইটা পজিটিভ কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, তাহলে দুইটা পজিটিভকে ভ্যানিশ করতে কি লাগবে? দুইটা ইলেকট্রন লাগবে। তো এইখানের যে এই চার্জটা আছে সে যদি তার এখান থেকে দুইটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দেয়, তাহলে তার এখানে ছিল চারটা, তো দুইটা পাঠানোর পরে দুইটা ইলেকট্রন এখানে সেন্ড করার পরে দুইটা পজিটিভ দ্বারা দুইটা নেগেটিভ নিউট্রালাইজ হয়ে যাবে। তার মানে আর যেহেতু সে এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে তার মধ্যে দুইটা পজিটিভ সৃষ্টি হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কেউ যদি বলে যে এইখান থেকে দুটি পজিটিভ এইখানে চলে গিয়ে এখানে ছিল কয়টা বলো? চারটা, আর এখানে ছিল দুইটা, আর এখন এখানে কি হয়েছে? দুইটা এখান থেকে চলে গেছে আর এখানে দুইটা অ্যাড হয়েছে। কেউ যদি এটাকে এভাবে বলে যে এখান থেকে দুইটা পজিটিভ চলে গেছে, এভাবে না বলে যদি কেউ বলে এখান থেকে দুইটা নেগেটিভ এখানে আসছে, মানে দুইটা ইলেকট্রন, সেম কথা। তো এই কারণে আমরা দুইটাকে বলতেছি ইলেকট্রিসিটি। ঠিক আছে? ধরে নাও একটা ইলেকট্রন ফ্লো হওয়াকে বা একটা পজিটিভ ফ্লো হওয়াকে আমরা বলতেছি 1 এম্পিয়ার। তাহলে যদি দুইটা ইলেকট্রন এই দিকে ফ্লো হয় তাহলে টোটাল কত এম্পিয়ার কারেন্ট হয় বলো তো? 2 এম্পিয়ার। অথবা দুইটা পজিটিভ যদি এদিকে ফ্লো হয় আর একটাকে যদি আমি 1 এম্পিয়ার বলি তাহলে টোটাল হচ্ছে 2 এম্পিয়ার। দুইটা নেগেটিভ এই পাশে যাওয়াকে বলতেছি 2 এম্পিয়ার। ঠিক দুইটা পজিটিভকে যদি আমরা এই পাশে না দিয়ে যদি এই পাশে দেখাই, এই পাশে আসাকে বলতেছি কি? 2 এম্পিয়ার। বুঝতেছো? তো এখন আমরা যদি বলি যে একটা নেগেটিভ একটা পজিটিভ এই পাশে যাওয়া যে কথা, একটা নেগেটিভ যদি এই পাশে যাওয়া একই কথা হয়, আর একটা পজিটিভের জন্য যদি 1 এম্পিয়ার ধরি যে এখানের কনসেপ্ট অনুসারে, এবং একটা নেগেটিভকে যদি 1 এম্পিয়ার ধরি, তাহলে দুইটা নেগেটিভ এই পাশে যাওয়া যে কথা, একটা পজিটিভ এই পাশে আসা একই কথা, আর একটা নেগেটিভ ওই পাশে যাওয়া একই কথা। তাহলে টোটাল কত হচ্ছে বলো তো? 1 + 1 = 2 এম্পিয়ার। মানে একটু বুঝতে কষ্ট হইতেছে, আমি আবার বলি। আমরা ধরে নিলাম ইলেকট্রনের ফ্লো হচ্ছে, একটা ইলেকট্রনের ফ্লো মানে 1 এম্পিয়ার, তাহলে দুইটা ইলেকট্রনের ফ্লো হচ্ছে 2 এম্পিয়ার। সিমিলারলি ধরে নিলাম একটা পজিটিভের ফ্লো হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে দুইটা পজিটিভের ফ্লো হচ্ছে 2 এম্পিয়ার ধরে নিলাম। তো আমরা জানি যে একটা ইলেকট্রন এই পাশে যাওয়া যে কথা, একটা পজিটিভ এই পাশে আসা একই কথা। তো যদি একই সাথে কাহিনীটা ঘটে, দুইটা নেগেটিভ ওই পাশে না যেয়ে একটা পজিটিভ এই পাশে গেল আর একটা নেগেটিভ এই পাশে আসলো, তাহলে একই কথা হলো। এই কারণে আমরা বলতেছি তখন হবে 2 এম্পিয়ার। ওকে? তো ইলেকট্রিসিটির কনসেপ্টটা হচ্ছে এরকম। ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, এখন দেখো আমরা এখানে কি করেছিলাম? পি টাইপ ডোপিং, আর এইখানে করেছিলাম এন টাইপ ডোপিং। এবং দেখো আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে পি টাইপকে অ্যাড করেছি আর নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভকে অ্যাড করেছি। তাহলে কি হবে বলো তো? আমরা জানি পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে আর নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে। তো এখন এখানে কি হবে বলো তো? এই যে এখানে তো অসংখ্য পজিটিভ চার্জ আছে, আমরা একটা দিয়ে বুঝালাম, আর এখানে তো অসংখ্য নেগেটিভ চার্জ আছে। তো এই পজিটিভ চার্জগুলো আমরা জানি যে এই ডিপ্রেশন লেয়ার ভেদ করে এই হোলগুলো ওই পাশে যেতে পারছে না, আর এই ডিপ্রেশন লেয়ার ভেদ করে এই নেগেটিভগুলো এই পাশে আসতে পারছে না। কিন্তু যখনই আমরা এখানে একটা এখানে এই যে এখানে ভোল্টেজটা কত হয় জানো? ভোল্টেজটা হয় 0.7। সিলিকনের ক্ষেত্রে এখানে একটা ভোল্টেজ সৃষ্টি হয়। কেন ভোল্টেজ সৃষ্টি হয়? কারণ ওই যে আমরা জানি যে ব্যাটারির এক প্রান্তে যদি পজিটিভ জমা হয় আর এক প্রান্তে যদি নেগেটিভ জমা হয় বা নেগেটিভ থাকে, তাহলে দুইটার পার্থক্য হচ্ছে তাদের কি? ভোল্টেজ। তো যেহেতু এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ আছে, তাহলে অফকোর্স তাদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে 0.7। এটা হয় সিলিকনের ক্ষেত্রে। ঠিক আছে? আবার জার্মেনিয়ামের ক্ষেত্রে আবার আরেকটু বেশি হয়। তো এই যে আমি যদি এখানে একটা ব্যাটারি সংযোগ করি এবং সেটার যদি ভোল্টেজটা যদি এটা চেয়ে বেশি না হয়, তাহলে কিন্তু আমি কোনো ইলেকট্রিসিটি পাবো না। অফকোর্স এই ডিপ্লেশন লেয়ার ভেদ করার জন্য এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে তার চেয়ে বেশি ভোল্টেজের একটা কোষ এখানে আমাদেরকে সংযুক্ত করতে হবে। তো সেটা ধরো 1 ভোল্টের যোগ করলাম। তো এখন কি হবে? এই পজিটিভের সাথে এই পজিটিভ, এই নেগেটিভের সাথে এই নেগেটিভ। তো এই পজিটিভকে কি করবে বলতো? এই পজিটিভ এই হোলগুলোকে ধাক্কা দিবে কারণ বিকর্ষণ করবে, আর এই নেগেটিভগুলোকে ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়ার পরে কি হবে বলো তো? তুমি খেয়াল করো, এই হোলগুলো
এই পজিটিভ গুলোর কারণে কিন্তু এই পাশে আসতে পারতেছিল না। তাছাড়া এই যে এখানে যে বাইন্ডেড কি বলা হয় নেগেটিভ চার্জগুলো, ওইগুলোও কিন্তু সে নিউট্রালাইজ করতে পারতেছিল না। কার কারণে? এই ডিপ্লেশন লেয়ারের কারণে। কিন্তু যখনই এই যে এই চার্জগুলো এখানে আইসে যখন পজিটিভকে একটা প্রেসার সৃষ্টি করবে, তখন সে আর পারবে না। তখন এই প্রেসারের কারণে এই হোলগুলো দ্বারা এইখানে কি হবে বলতো, এই হোলগুলো এই নেগেটিভগুলোকে কয়েকটা নেগেটিভকে কি করবে, মানে নিউট্রালাইজ করে দিবে। আর এইখানেও যখন আমরা জানি এই পজিটিভ এই নেগেটিভ দ্বারা কেন কি বলতেছে, এই নেগেটিভগুলো এই পাশে আসতে পারতেছিল না এবং এইগুলাকেও কি করতে পারতেছিল না, নিউট্রালাইজ করতে পারতেছিল না। কিন্তু যখনই এইখানের ইলেকট্রনগুলো এখানে কি করবে, প্রেসার সৃষ্টি করবে, তখন এইগুলো একটু কি করবে, মানে আকর্ষণের কারণে, এই প্রেসারের কারণে এগুলা এই পজিটিভগুলোকে এসে নিষ্ক্রিয় করে দেওয়ার বা নিউট্রালাইজ করে দেওয়ার একটা পসিবিলিটি হবে। তখন কি হবে, ধরো তো ডিপ্লেশন লেয়ারটা কমে যাচ্ছে না। ধরো এখানে 2 কোটি পজিটিভ ছিল, এখানে 2 কোটি পজিটিভ ছিল, তখন কি হবে, ধরো এখানের এই হোলগুলো এইখানে প্রেসার সৃষ্টি করার কারণে এখানে এসে 1 কোটি নেগেটিভকে নিউট্রালাইজ করে দিয়েছে, আর এখানের ইলেকট্রনগুলো 1 কোটি পজিটিভকে নিউট্রালাইজ করে দিয়েছে। তার মানে কি হইলো, 2 কোটি থেকে 1 কোটি কমে গেল। তার মানে তখন কিন্তু ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আরো একটু ছোট হয়ে গেল। খেয়াল করেছো? তখন কিন্তু ডিপ্লেশন লেয়ারটি আরো ছোট হয়ে গেল। তো আরো ছোট হয়ে যাওয়ার কারণে তুমি এখন যত ভোল্টেজ বাড়াবা তখন এই ডিপ্লেশন লেয়ারটা আরো কমতে থাকবে। তখন কি হবে, এই যে চার্জের একটা ফ্লো হইলো, এইদিকে হইলো পজিটিভের ফ্লো আর এইদিকে হইলো নেগেটিভের ফ্লো। তো এটাকে আমরা বলতেছি কি, ইলেকট্রিসিটি। কিন্তু ইলেকট্রিসিটি বলতে আমরা এখানে শুধু কেবল পজিটিভের ইলেকট্রিসিটিটাকে ধরে নিব, মানে দিকটাকে। কিন্তু যখন আমরা ম্যাগনিটিউড বা সম্পূর্ণ মানটাকে হিসাব করব, তখন আমরা কি জেনেছিলাম যে একটা ইলেকট্রন যদি 1 এম্পিয়ার হয়, তাহলে একটা ইলেকট্রন এই পাশে যাওয়া যে কথা, আর একটা পজিটিভ যদি 1 এম্পিয়ার হয় এটা যাওয়া কি কথা। তার মানে টোটাল আমরা যদি হোলের জন্য IH তড়িৎ প্রবাহ হিসাব করি আর ইলেকট্রনের জন্য যদি IE তড়িৎ প্রবাহ হিসাব করি, তাহলে টোটাল এই ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান হবে IH প্লাস IE। এটা বুঝতেছো কিনা? কিন্তু দিকটা কোনটা ধরতেছি, ইলেকট্রন দিকটাকে ধরতেছি না, তড়িৎ প্রবাহের দিকটাকে ধরতেছি আমরা শুধু কেবল পজিটিভের দিকটাকেই। তো যেহেতু এখান দিয়ে ইলেকট্রন ফ্লো হতে পারলো এবং হোলগুলো কি বললো, মুভ করতে পারছে, এবং যেহেতু এখানে একটা তড়িৎ প্রবাহ আমি পাচ্ছি এবং সেটা হচ্ছে পজিটিভের দিকে নেগেটিভ দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তাই আমরা এটাকে বলতেছি কি, সম্মুখমুখী বায়াস। তো এখন আমরা দেখব বিমুখী বা রিভার্স বায়াসটা দেখি। খেয়াল করো, সেম আগের মতোই আমরা একটু বুঝি। এখন শুধু কেবল আমরা ব্যাটারির উৎসটাকে চেঞ্জ করে দিব। খেয়াল করো, আমরা এইখানে দিব নেগেটিভ আর এইখানে দিব পজিটিভ। তাহলে কি হবে বলো, আমরা যদি এইখানে নেগেটিভ দেই আর এইখানে পজিটিভ দেই, তাহলে খেয়াল করো আমরা জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। তাহলে এই হোলগুলো হচ্ছে পজিটিভ, তো এই নেগেটিভগুলো এই হোলগুলোকে আকর্ষণ করে সে এখানে এনে ফেলবে, আর এই পজিটিভগুলো এই ইলেকট্রনগুলোকে এখানে এনে ফেলবে। তাহলে আমরা জানি যে এখানে কি আছে বলতো, এখানে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের সাথে সাথে একটা করে বাইন্ডেড ফসফরাস ছিল। তাহলে সেই ফসফরাসগুলো কি হবে বলতো, এক্সপোজ হয়ে যাবে। এতক্ষণ এক্সপোজ ছিল না কেন, তার কারণ হচ্ছে যে এই ইলেকট্রনগুলো এগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছিল। কিন্তু যখনই এখানের এই পজিটিভগুলো ইলেকট্রনগুলোকে টান দিল, তখন কিন্তু এই পজিটিভগুলো মানে এক্সপোজ হয়ে গেল, আর আগে নিউট্রাল ছিল। তো এখন এই হচ্ছে পজিটিভ, এখানে বেড়ে গেল, ধরো কয়েকটা বেড়ে গেল, এখন তো অসংখ্য থাকতে পারে। আর এখানে এই হোলগুলোকে এই পাশে টান দেওয়ার কারণে এই হোলগুলোর সাথে একটা করে কি ছিল, অ্যালুমিনিয়াম ছিল, নেগেটিভ অ্যালুমিনিয়াম। তো সেই অ্যালুমিনিয়ামগুলো এখানে এক্সপোজ হয়ে গেল। এই হচ্ছে নেগেটিভ। তাহলে খেয়াল করো তো, এভাবে কিন্তু ডিপ্লেশন লেয়ারটা আরো বড় হয়ে গেল। তো আস্তে আস্তে কি হয় জানো, এখানে যদি আমি আরো বেশি ভোল্টেজ প্রয়োগ করি, আস্তে আস্তে সম্পূর্ণ হোলগুলো এখানে চলে আসে বা সম্পূর্ণ ইলেকট্রনগুলো এখানে চলে আসে। তখন কি হয়, এই ডিপ্লেশন লেয়ারটি বাড়তে বাড়তে আরো বিশাল বড় হয়ে যায়। তখন এখান দিয়ে আর কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না, কারণ ডিপ্লেশন লেয়ারটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এটাকে আমরা বলতেছি রিভার্স বায়াস। তার মানে কি বুঝলাম, রিভার্স বায়াসের মধ্যে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাওয়ার, কেন বড় হয় বুঝতেছো তো, এই নেগেটিভ পজিটিভগুলোকে টান মারে আর এই পজিটিভগুলো নেগেটিভগুলোকে টান মারে। তখন কি হয়, এদিকে চলে আসে, তখন বাইন্ডেড যে চার্জগুলো ওগুলা
এক্সপোজ হয়ে যায়, তখন আর এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। কারণ আমরা জানি হোলগুলো এই পাশ থেকে যদি ওই পাশে যায়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তখনই আমরা তাকে কি বলবো, তড়িৎ প্রবাহ। তখন রিভার্স বায়াস দিয়ে আমরা কি করতে পারি, তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দিতে পারি। মানে আমরা যদি কোনো একটা বর্তনী বা সার্কিটের মধ্যে এই রিভার্স বায়াস ইউজ করি, তাহলে ওইখানে আমরা তড়িৎ প্রবাহ বন্ধ করে দিতে পারবো, মানে এখান দিয়ে আর তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু কিন্তু এখন যদি ধরো এখানে আমরা 1 ভোল্টের কোষ ইউজ না করে অনেক হাই ভোল্টেজের কোনো কোষ ইউজ করি, অনেক হাই ভোল্টেজের, তখন কি হয় জানো, ধরো অনেক হাই ভোল্টেজের ইউজ করলাম, তখন কি হয় জানো, তখন আসলে এই যে এখানে যে পজিটিভ ইলেকট্রনগুলো ছিল, নেগেটিভ গুলো ছিল, এইগুলো সব কাঠামোটাই পুরো ভেঙে যায়। তখন এই সবগুলো ভেঙে যেয়ে আসলে এটা একটা পরিবাহীর মতো কাজ করে, সম্পূর্ণটা একটা পরিবাহীর মতো কাজ করে। মানে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত এই অর্ধপরিবাহীর বৈশিষ্ট্যটা বজায় থাকে, কিন্তু তার চেয়ে যখন আমি অনেক বেশি ভোল্টেজ এখানে প্রয়োগ করব, তখন তো পজিটিভগুলো তো এখানে এসেই পড়বে, নেগেটিভগুলো তো এখানে এসেই পড়বে, এবং সাথে সাথেও এখানে যেই মানে বিজেপি এবং বিএসএফ গুলো ছিল, কোনগুলা, যেগুলাকে বলতেছি ওই যে ডিপ্লেশন লেয়ারের যেই চার্জগুলো, তো ওইগুলো তো আসলে এখান থেকে জনগণকে যাইতে দিত না, এবং এখান থেকে জনগণকে যাইতে দিত না, এক দেশ থেকে আরেক দেশে। কিন্তু তখন কি হবে, ওই বিএসএফ এবং বিজেপি গুলো সব মারা যাবে, মানে সব পুরো কাঠামোটা ভেঙে পড়বে, এবং এটা সম্পূর্ণ একটা পরিবাহীর মতো কাজ করবে। কিন্তু তাহলে তো আর আমাদের উদ্দেশ্যটা হাসিল হইল না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কি করা, তড়িৎ প্রবাহিত করা, তবে সেটা অর্ধপরিবাহী হতে হবে। কিন্তু তখন তো অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য বজায় থাকলো না। এই কারণে আমরা এখন একটা গ্রাফ দেখতে পারি। গ্রাফটাকে আমি একটু সাধারণভাবে দেখাই, তোমরা এটা বুঝতে পারবে। একটু সাধারণভাবে দেখাই, কোনো আমি অঙ্কন করতেছি না, এখানে কোনো মান বসাচ্ছি না। ধরো আমরা এই যে এই পাশে দিলাম ভোল্টেজ আর এই পাশে দিলাম কারেন্ট। তো আমরা যদি প্রথমে ফরওয়ার্ড বায়াসের দিকে তাকাই, তাহলে কি হবে বলো তো? ধরো 0.2, 0.4, 0.6, 0.7, তারপরে দিলাম 9, তারপরে দিলাম 10, তারপরে দিলাম 15। ঠিক আছে? তো প্রথমে কি হবে বলতো? তুমি যখন আমরা জানি যে সিলিকনের ক্ষেত্রে যেই ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ সেটা তো 0.7, তো 0.7 এর চেয়ে কম পরিমাণ যদি তুমি কি বলো, মানে কম পরিমাণ ভোল্টেজের কোষ তুমি সংযোগ করো, তাহলে কিন্তু তুমি কোনো তড়িৎ প্রবাহ তো পাবা না। যখন তুমি 0.7 বা 0.7 এর চেয়ে বেশি দিবে, তখনই কিন্তু তুমি একটা কি পাবা, একটা তড়িৎ প্রবাহ পাবা। ধরো এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ, প্রথমে এটা হচ্ছে 0, তারপরে ধরো এটা হচ্ছে 100 ভোল্ট, তারপর হচ্ছে 200 ভোল্ট, তারপর হচ্ছে 300 ভোল্ট। ঠিক আছে? তখন কিন্তু তুমি একটা এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ পাবা। এই যে এই 0.7 ভোল্টেজ পর্যন্ত কোনো কারেন্ট তুমি পাবা না, তার কারণ ডিপ্লেশন লেয়ারটাকে ব্যাক করতে হলে তো 0.7 চেয়ে বেশি হতে হবে, তাইলে তুমি তখন পাবে গ্রাফটা এরকম। আর যখনই 0.7 অথবা তার চেয়ে বেশি পরিমাণ তুমি দিলা, তখন কি হবে? তখন কিন্তু গ্রাফটা এরকম উপরে উঠে যাবে। তখন আস্তে আস্তে তুমি যত ভোল্টেজ বাড়াবা, তত তুমি বেশি কি পাবা, বিদ্যুৎ প্রবাহ পাবা। কারণ তুমি জানো I is proportional B, যত B বাড়বে তত I বাড়বে। ঠিক একই কাহিনীটা যদি আমরা এখন রিভার্স বায়াসের দিকে দেখি, তাহলে কি হবে বলতো? আমরা জানি যে এখানে 0.7 দেই, 0.6 দেই, 0.5 দেই, আমরা কি হবে এখানে বলো? আমরা যদি এখন এখানে শূন্য থেকে তো বিমুখী বায়াসের ক্ষেত্রে যখন আমরা এই যে 0.7, তো এটা ডিপ্লেশন লেয়ারের কি ভোল্টেজ, তো আমরা যদি ডিপ্লেশন লেয়ারের 7 এর সমান দেই কিংবা তার চেয়ে আরো বেশিও যদি আমরা দেই, ধরো এটা তো প্রথমেই 0.2 থেকে শুরু করলাম, এটা একভাবে শুরু না করে আমরা প্রথমেই 7 দেই, তারপরে 8 দিই, তারপরে 9 দিই। কিন্তু আমরা জানি রিভার্স বায়াসের ক্ষেত্রে তো বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাই তুমি যতই ভোল্টেজ বাড়াও না কেন, তুমি এখানে কি পাবা, তড়িৎ প্রবাহ শূন্যই পাবা। কিন্তু যখনই তুমি এটাকে অনেক বেশি হাই করে দিলা, ধরো তুমি এটাকে 1000 করে দিলা ভোল্টেজ, তখনই কি হবে? তখন কিন্তু তড়িৎ প্রবাহ হু হু করে অনেক বেশি বেড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে তখন ওই যে কাঠামোটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বা ডোপিং করা যায় সব ভেঙে গিয়ে এটা একটা পরিবাহীর মতো কাজ করে। মানে এটা 0.2 থেকে 0.7 পর্যন্ত তুমি শূন্য পাবা, আর এটা 0.2 থেকে 0.7 পর্যন্ত পাবা এই
তথাপি তার চেয়েও বেশিও যদি দাও কিছুক্ষণ মানে নিম্ন লেভেলেও যদি তাকে কিছুক্ষণ ভোল্টেজ দেওয়া হয় ওই 0.7 এর চেয়ে বেশি, তারপরেও সেখানে তুমি শূন্য তড়িৎ প্রবাহ পাবা। কিন্তু যখন অনেক বেশি হাই করবা ভোল্টেজটাকে তখন তুমি তার তড়িৎ প্রবাহটা অনেক বেশি পাবা। তো এই হচ্ছে গ্রাফটা। তো এভাবে যদি আসে তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব, এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, বাট আমি এই ভিডিওর মধ্যে রেকটিফিকেশন এবং একমুখীকরক এই জিনিসটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। তো এখন আমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট সম্পর্কে ধারণা নেব। তো এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট আসলে কি? আমরা যদি রেকটিফিকেশনের কথা বলি, এটার মধ্যে আমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্টটাকে একটু বুঝি। আমরা জানি এ ফর অল্টারনেটিভ কারেন্ট এবং ডি ফর ডিসি কারেন্ট, ওকে? তো এখন এখানে কাহিনীটা কি হয় বলো তো? এসি কারেন্টের মধ্যে এই যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত সবসময় আপ ডাউন করে, মানে কখনো পজিটিভটা নেগেটিভ হয় আবার কখনো নেগেটিভটা পজিটিভ হয়। সেটা কেমন ভাবে আমি একটু দেখাই। ধরো আমরা একটা উদাহরণ সাথে দেখানো যায়। ধরো এটা হচ্ছে একটা চুম্বক। তো এই চুম্বকটাকে আমরা যদি এখানে অসংখ্য তার পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করি, তো এই চুম্বকটাকে যদি আমরা এই কুণ্ডলীর সামনে আনি তখন দেখা যায় এটা কারেন্টটা এভাবে ফ্লো হয়। কারণ আমরা জানি যে এখানে ইলেকট্রনগুলো এই যে চুম্বকের আকর্ষণের কারণে একটা ফ্লো হয়। তো ইলেকট্রনগুলো প্রথমে দেখো এখান থেকে এখানে গেল, আবার যখন এটাকে তুমি আরেকটু পেছনে নিলে তখন ইলেকট্রনগুলো এইভাবে গেল। তার মানে কিছু সময় ইলেকট্রনের দিকে কিছু সময় ইলেকট্রনের দিকে, তার মানে ইলেকট্রনটার দিকে মানে প্রোটনটা ওইদিকে আর ইলেকট্রনটার দিকে মানে প্রোটনটা এইদিকে, মানে পজিটিভ আয়নটা মানে পজিটিভ চার্জটা। তো এইভাবে আমি যদি এটাকে বারবার এদিকে নেই আর এদিকে নেই তো এটা কি হবে, এটার দিকটা কিন্তু বারবার কি হবে, পরিবর্তিত হবে। তখন তুমি যদি এটার গ্রাফটা অঙ্কন করে দেখবা তার কারেন্টটা এরকম হচ্ছে। ধরো এটা 10 মিলি সেকেন্ড, এটা 20 মিলি সেকেন্ড। তো 10 মিলি সেকেন্ড পর্যন্ত এটার কারেন্টটা ধরো এই যে এদিক থেকে উঠে একদম পিকে চলে যায়, তারপর আস্তে আস্তে কমে, তারপরে আবার কি হয় ধরো, তো আবার যখন তুমি এটাকে কাছে আনো তখন ধরো তার এটা একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ ঘুরে এত সময় পর্যন্ত আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ধরো এই এত সময় পর্যন্ত। তখন কিন্তু তুমি তার গ্রাফটা ঠিক এই যে এইভাবে পাবা, ঠিক আছে? তো আজকের আলোচনা এই দুটুকুই। তো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে রেকটিফিকেশন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করার ট্রাই করব এবং ট্রানজিস্টর বা অ্যামপ্লিফায়ার এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকে এতটুকুই। সবাই সুস্থ থেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম।